রাষ্ট্রীয় সফরে ভোর রাতে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রম শক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ। নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছে বিএনপি। ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান। এবং সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন শিল্প সংশ্লিষ্টরা। ট্যানারি পল্লীর 10,000 কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়ার শঙ্কা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। রাষ্ট্রীয় সফরে ভোর রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এই নিয়ে মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে মানব সম্পদ এবং বিনিয়োগ জোর দেওয়া হবে। 1 লাখ বাংলাদেশিকে জাপানে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশটির কাছ থেকে $1 বিলিয়ন সহযোগিতা আশা করা হচ্ছে বলেও উল্লেখ করেন শফিকুল আলম। বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু $1 বিলিয়ন মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। জাপানিজ ইনভেস্টররা বাংলাদেশের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বাংলাদেশি ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই অনুযায়ী 2,500-এ একটা এক্সক্লুসিভলি জাপানের জন্য একটা ইকোনমিক জোন করা হয়েছে। সেই ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। রহস্য উদ্ঘাটন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মারা যান সাম্য। ন্যায় বিচার নিশ্চিতে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করার আশ্বাস দেন তিনি। আরও জানাচ্ছেন এসইউ সেলিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত আরও 8 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যার বিষয়ে জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্ত আরো 8 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মেহেদীর দেখানোর মতে সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। ঘটনার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সিন্ডিকেটের কাছে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র দেখতে পান সাম্য। এ নিয়ে চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানান ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান। এই সাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্যান্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টানো হয় এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে হত্যাকাণ্ডটা হয়। হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দাখিল করার পাশাপাশি আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করার কথাও জানান ডিএমপি কমিশনার। দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনায় গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদকে, এমনটা জানিয়েছে আইএসপিআর। মঙ্গলবার বিকেলে সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী বলেন, ভোর 5টা থেকে কুষ্টিয়ায় শুরু হওয়া সাঁড়াশি অভিযানে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ ছাড়াও 2 শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করে 46 স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট। তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ
ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ের 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া গুলিতে আহত হয়েছেন প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল ইসলাম। সকাল 10টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ এবং র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। জড়িতদের ধরতে অভিযান চলছে। গুলিবিদ্ধ মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার হয়েছে। আজহারের আইনজীবী শিশির মনির জানান, এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। এটিএম আজহারের রায় ঘিরে মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্টে জড়ো হন জামায়াত নেতাকর্মীরা। রায়ের আগেই আপিল বিভাগ পূর্ণ হয়ে যায় আইনজীবী ও জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়। সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা। যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। একদিনের মধ্যে এটিএম আজহারকে কারামুক্ত করার প্রত্যাশা আইনজীবীর। আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। রায়ে সন্তোষ জানিয়েছেন জামাতের নায়েবে আমির। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায়ে ট্রাইব্যুনালের বর্তমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ন্যায় বিচারের স্বার্থে এই মামলাটা নিষ্পত্তি করবেন, সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন যে কোনো আদেশ দিবেন আমরা মেনে নিব। তবে ট্রাইব্যুনালে যে প্রেজেন্ট বিচারগুলো আছে এবং ইন ফিউচার যে ট্রায়ালগুলো হবে, সেক্ষেত্রে এমন কোনো আদেশ আমরা প্রতিবাদ করি বা এমন কোনো আদেশের বা এমন কোনো সাবমিশনের বিপক্ষে যে সাবমিশন বর্তমান এবং ভবিষ্যৎ ট্রায়ালকে হ্যাম্পার করে। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে 23 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে এই রায়ের বিরুদ্ধে করা হয় রিভিউ আবেদন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতিতে আজহারুল ইসলামের খালাস চেয়ে রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। এদিকে রায় ঘোষণার পর আদালত চত্বরে শোকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এটিএম আজহারুল ইসলামকে খালাসের রায়ে সন্তোষ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্য কখনো চেপে রাখা যায় না। পতিত স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের হত্যা করে বলে অভিযোগও করেন জামায়াত আমির। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিলের প্রতিক্রিয়া জানাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আইনের তোয়াক্কা না করে জামায়াতের শীর্ষ নেতাদের খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। সাক্ষ্য আইনকে বেমালুম দলিতমতিত করা হয়েছে। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। তারা ছিলেন স্থির চিত্ত,
তারা ছিলেন ইমানের বলে বলিয়ান, তারা ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত। এই জন্য মহান আল্লাহর উপর ভরসা করে ফাঁসির তক্তার উপরে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। সত্য কোনোদিন চাপা থাকে না, তা আজহারের রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ব্রিটেনের উচ্চ আদালত তাদের রায়ে বলেছে এই মামলাগুলা ছিল, বিচারের নামে এই প্রহসন ছিল জাস্ট জেনোসাইড অফ দ্য জাস্টিস। দেশ সেবার সুযোগ পেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে কাজ করার অঙ্গীকার করেন জামায়াত আমির। যদি এই দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছে বিএনপি। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দলটির নেতারা। দেশ স্থিতিশীল রাখতে সরকারকে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বানও জানান তারা। তানজিদ ভূঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। এই সম্মেলনে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনেই পরাজিত শক্তি ও বিদেশিদের ষড়যন্ত্র বন্ধ করতে পারে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। জাতীয় ঐক্য আরো শক্তিশালী করতে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবিও জানান তিনি। সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায়, সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। কাল ক্ষেপণ না করে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবিও জানান খন্দকার মোশাররফ। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নিতে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, দেশের বিভিন্ন সংকট সামাল দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন। জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ বাতিল করার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের দাবি আজ মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। এমন পরিস্থিতিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূমি সচিব এস.এম. সালেহ আহমেদের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে ঐক্য ফোরামের বৈঠকে এমন সিদ্ধান্ত আসে। বাকিটা জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভায় বসেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। সেখানে সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতাদের সঙ্গে বৈঠকে দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিব এস.এম. সালেহ আহমেদকে। এরপর আন্দোলনকারীদের দাবি দেওয়া শোনেন ভূমি সচিবের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। মন্ত্রিপরিষদ সচিব বরাবর সার্বিক বিষয় তুলে ধরার আশ্বাসের ভিত্তিতে একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা দেন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নেতারা।
প্রয়োজন মনে করে আমাদের ক্ষেত্রে আমরা তিনজন সাথে থাকবো। আমাদের সারা সচিবালয় কেউ আন্দোলনের মধ্যে না, সবাই যা যা কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। আমরা ওনাদের সাথে কথা বলছি, এই যে আলোচনা চলবে এবং যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন সেই সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। এর আগে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সচিবালয়ের অভ্যন্তরে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। দিনভর আন্দোলনে দাপ্তরিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। এদিকে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়ের প্রধান ফটকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশেষায়িত সোয়াট টিম মোতায়েন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ব ঘোষণা মোতাবেক মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। গণমাধ্যম কর্মীদের জন্য ছিল কড়াকড়ি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচনে সংস্কার কমিশনের সুপারিশে বিস্ময় জানিয়েছেন বন্দরনগরীর মানুষ। একজন জনপ্রতিনিধি কেন জনগণের ভোটে নির্বাচিত হবেন না, উল্টো সে প্রশ্ন রেখেছেন তারা। বিশ্লেষকরা বলছেন, সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনগণের সঙ্গে যেমন দূরত্ব সৃষ্টি হবে, তেমনি জবাবদিহিতাও নিশ্চিত হবে না। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। কাউন্সিলররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন, আর মেয়র নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের এমন সুপারিশে বিস্মিত বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। মেয়রের মতো একজন জনপ্রতিনিধি কেন সরাসরি ভোটে নির্বাচিত হবেন না, সে নিয়ে কমিশনকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা। আমরা তো এমনি গেলে ওদের কাছে কোনো নিরাপদ পাই না, দাম পাই না, আমাদের কোনো মূল্য নাই, ওদের পিছনে পিছনে ঘুরতে হয়। এখন যদি নির্বাচন ছাড়াই হয় তাহলে এখানে কোনো প্রশ্নই আসে না। জনগণ ভোট দিয়ে যে মেয়রই আসবে চট্টগ্রামে, সেটি আমাদের জন্য কাম্য হবে। মেয়রের ভোট যদি না হয় তাহলে তো আমরা মেয়রের কাছে কিভাবে যাব, আমরা তো যেতে পারবো না। জনগণ ছাড়া নির্বাচিত যদি হয় তাহলে আমরা চলতে পারবো না। সাধারণ মানুষ যদি ভোট দিতে না পারে তাহলে তো মেয়রের নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলার কোনো সুযোগই নেই। জনগণ বলে যার ভোট তাকে দেবে, সেখানে সবাই অংশগ্রহণ করবে, সারা দেশের মানুষ অংশ করবেন। আর আগামী দিনের তরুণরা এখন যারা ভোট দিতে পারেনি তারাও যাতে সুন্দরভাবে অংশগ্রহণ করে, এটাই হচ্ছে সবার কাম্য। জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত না হলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সাবেক জনপ্রতিনিধিরা। জনগণের প্রত্যক্ষ ভোটে যদি মেয়র না হয়, তাহলে এই যে মেয়র জনগণের যে আশা আকাঙ্ক্ষা, ওইটার যে প্রতিফলন, মানুষ যে সাধারণ মানুষ ভোটার যে ওনার কাছে গিয়ে ওনার যে চাওয়া পাওয়া, সেটার থেকে আমি মনে করি বঞ্চিত হবে। মেম্বার থেকে চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বা কাউন্সিলের দিকে মেয়র নির্বাচন, এটি কখনো জনগণের মতের প্রতিফলন ঘটবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিতে জনগণের ভোটেই মেয়র নির্বাচনের পক্ষে মত দিলেন চট্টগ্রামের নগরপিতা। সিলেকশনের মধ্যে দিয়ে একজন মেয়র হওয়ার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, কারণ যিনি মেয়র হবেন উনিই কিন্তু সমস্ত সেবা প্রদানকারী সংস্থার প্রধান হবেন। কাজেই ওনাকে অবশ্যই জনগণ কর্তৃক নির্বাচিত হতে হবে। প্রত্যক্ষ জনগণের ভোটের মাধ্যমে যদি মেয়র নির্বাচিত না হয়, তাহলে প্রকৃত জনগণের প্রতিনিধি হিসাবে উনি আইডেন্টিফাইড হবেন না। বিশেষজ্ঞের মতে একজন জনপ্রতিনিধির নগরবাসীর প্রতি দায়বদ্ধতার একটি জায়গা থাকে, তাই সরাসরি ভোটে নির্বাচিত না হলে জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়। একজন জনপ্রতিনিধি যিনি আছেন তার নগরবাসীর প্রতি অনেক দায়িত্ব থাকে এবং অনেক দায়বদ্ধতার জায়গা থাকে। সেজন্য ওই যিনি জনপ্রতিনিধি বা যিনি মেয়র আছেন, তিনি যদি ওই নগরবাসীর ভোটে সরাসরি নির্বাচিত হন, তাহলে ওই দায়িত্ববোধ বা দায়িত্বের জায়গা থেকে তিনি কিছু উন্নয়ন করেন, কিছু নতুন নতুন স্ট্র্যাটেজি হাতে নেন, যার ফলে নাগরিক সমস্যা দূর করা যায়। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আগে সার্বিক বিষয় ভেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ৬টি দুর্বল ব্যাংকের একীভূতকরণের আগে সরকার সেগুলো অধিগ্রহণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
বলেন, এতে সাধারণ আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ অধিগ্রহণের পর ব্যাংকগুলো শক্তিশালী হবে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলেন, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে না। নিয়েছি যে এখানে অন্য জায়গায় হাঁটলে হয়তো গতিশীলতা এতখানিও পেত না, সেটা যাতে আমরা আরো আগে দ্রুত করতে পারি সেই জন্য আমরা এই দায়িত্বটা নিয়েছি। দায়িত্ব আমাদের নয়, তো আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে, কারণ আমরা তো কোর্টে কেস ফাইল করবো না। কেস তো ফাইল করবে দুদক, কেস তো ফাইল করবে সিআইডি। আমরা অর্থ পাচার, ঘুষ, অনলাইন জুয়া আর সন্ত্রাসী কাজে অর্থায়ন সহ অবৈধ লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। মঙ্গলবার সকালে মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য দিয়েছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আয়কর রিটার্নে সংযুক্ত না করায় এই প্রবণতা ক্রমেই বাড়ছে। একে অর্থনীতির জন্য অশনি সংকেত বলে সতর্ক করেছে টিআইবি। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2022 সালে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অর্থ পাচার হয়েছে 75,000 কোটি টাকা। 29টি এমএফএসপি লাইসেন্স নিলেও বাজারে রয়েছে মাত্র 9 প্রতিষ্ঠান। তার উপর প্রতিযোগিতা কমিশনের ভূমিকা না থাকায় এদের মধ্যে কেবল 2টি প্রতিষ্ঠান দখল করে রেখেছে পুরো বাজার। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক বলয়ে খাতটির বিকাশ ঘটেছে বলেই জবাবদিহি নেই, এতেই বেড়েছে অপরাধ প্রবণতা। বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে, প্রাতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে আবার যেটা নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক, তাদেরকেও ব্যবহার করা হয়েছে বা তারা ব্যবহৃত হয়েছে, তারা নিজেদেরকে ব্যবহৃত হতে দিয়েছে। অপরাধীদের অনৈতিক লেনদেনের নিরাপদে মাধ্যমকে সুষ্ঠু নীতিমালার মধ্যে না আনলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ার শঙ্কাও জানান তিনি। ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে, বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ড, অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে, যেটি দীর্ঘমেয়াদে বিবেচনা করলে আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের ঝুঁকি, এবং এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা আরও বেশি অতিরিক্ত অর্থ পাচারের মুখোমুখি হব। এমএফএস খাতের সংকট নিরসনে স্বতন্ত্র আইন প্রণয়ন সহ 13টি সুপারিশ করেছে টিআইবি। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো আছে, তারা সেগুলোকে করবে, সেটি প্রত্যাশা করছি। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। দীর্ঘ 35 বছর পর কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন খাত সংশ্লিষ্টরা। এর ফলে সাভার ট্যানারি পল্লীতে 10,000 কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়বে বলে জানান লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম.এ. রশিদ ভুইয়া। রেজা খানের প্রতিবেদন। 1990 সালের আগ পর্যন্ত লোম ছাড়িয়ে প্রক্রিয়াজাত কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি করা হতো। সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমলে কাঁচা অথবা ওয়েট ব্লু চামড়া রপ্তানি বন্ধ করা হয়। দীর্ঘ 35 বছর পর 25 মে কাঁচা চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। সরকারের এই সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 13টি সংগঠন সাভার হেমায়েতপুরে সমাবেশ করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তে লাখো শ্রমিক বেকার হয়ে পড়বে বলে ক্ষোভ জানান তারা। সব মেশিন পত্র কি করবো, কোটি কোটি টাকার মেশিন পত্র সব তো নষ্ট হয়ে যাবে, লেবার লক্ষ লক্ষ লেবার নষ্ট হয়ে যাবে, কামকাজ থাকবে না। ব্যবসায়ীদের সঙ্গে এই ধোঁকাবাজি দ্রুত বন্ধ করা না হলে দেশের চামড়া শিল্প বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা জানান শিল্প সংশ্লিষ্টরা। এই প্রসেস যত পর্যন্ত না করবে তত পর্যন্ত কাঁচা চামড়া তো রপ্তানির কোনো প্রশ্নই আসে না। এটি শুধুমাত্র ব্যবসায়ীদের ধোঁকা দেওয়া। ব্লু করলে আর কি
শ্রমিক অনেক বেকার হয়ে যাবে, মেশিনপত্র অনেক নষ্ট হয়ে যাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাভারের হেমায়েতপুর ট্যানারি পল্লীতে 10,000 কোটি টাকার বিনিয়োগের কি হবে এমন প্রশ্ন তোলেন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা। আমাদের এখানে 10,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে হেমায়েতপুরে, আমাদেরকে হাজারীবাগ থেকে নিয়ে গেছে সাভারে। তাহলে আমাদের এই সমস্ত মেশিনারিজ কী হবে, আমাদের ইনভেস্টমেন্টে কী হবে? আর সবচেয়ে বড় কথা হলো এখানে কাঁচা চামড়াতে শ্রমিকের প্রয়োজন নেই, শ্রমিকেরা বেকার হবে, হাজার হাজার শ্রমিক বেকার হবে। দেশের বৃহত্তর স্বার্থে আত্মঘাতী এ সিদ্ধান্ত থেকে সরকারকে দ্রুত ফিরে আসার আহ্বানও জানান রশিদ ভূঁইয়া। যে সিদ্ধান্তটা দিচ্ছে সিদ্ধান্তটা অত্যন্ত আত্মঘাতী হয়েছে, তারা তাদের সিদ্ধান্তটাকে পরিবর্তন করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। 2017 সালের এই দিনে মাত্র 38 বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান তিনি। মৃত্যুবার্ষিকীতে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে মোহনা পরিবার। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। জিয়াউদ্দিন আহমেদ মজুমদার সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে, দায়িত্বে ছিলেন মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের। স্বপ্ন ছিল তার আকাশ ছোঁয়া। মোহনাকে দেখতে চেয়েছিলেন অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল হিসেবে। দর্শক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে এগোচ্ছিলেন দৃঢ়তার সঙ্গে। মালিক শ্রমিক নয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ভাবতেন সহকর্মী। সংবাদ কিংবা অনুষ্ঠানমালা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে দিক নির্দেশনার পাশাপাশি দিতেন দিল খোলা পরামর্শ। বাবা আলহাজ কামাল আহমেদ মজুমদার ছিলেন তার আদর্শ পুরুষ। ভীষণ রকমের ভালোবাসতেন মা এবং ছোট ভাই বোনদের। হৃদয় জুড়া ছিল একমাত্র মেয়ে মালিহার বসবাস। আদর করে তাকে ডাকতেন প্রিন্সেস। ছেলের অকাল মৃত্যুশোক বইতে হচ্ছে বৃহত্তর মিরপুরের উন্নয়নের উপকার আলহাজ কামাল আহমেদ মজুমদারকে। প্রতিনিয়ত ছেলের কবর জিয়ারত করা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রয়াত জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের স্মরণে গড়ে তোলা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। ঢাকা ধামরাইয়ে নিজস্ব জায়গায় মাদ্রাসা ও মসজিদের পাশাপাশি এতিমখানা গড়ে তুলেছেন তিনি। এসবের নামকরণ করা হয়েছে জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের নামে। মাত্রই 38 বছরের জীবন তার, অথচ এর মাঝেই উদারতা, বিচক্ষণতা আর ভালোবাসার বন্ধনে ঋণী করে যান আপনজন সহ বহু মানুষকে। মৃত্যুবার্ষিকীতে মোহনা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আলহাজ জিয়াউদ্দিন আহমেদকে গভীর শ্রদ্ধা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 4টার দিকে 14 নারী পুরুষকে পুশিন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি জেলার 14তম ব্যাচ এবং কারারক্ষীদের 62তম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সীমান্ত নিরাপত্তায় কোনো ঘাটতি নেই উল্লেখ করে সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় 54,000 ছাড়িয়েছে প্রাণহানি। হামাস নির্মূল আর বাকি জিম্মিদের ফেরত না আনা পর্যন্ত হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় হামলা চলছে। সবশেষ তথ্য মতে মঙ্গলবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে প্রাণ গেছে অন্তত 81 ফিলিস্তিনির। এ নিয়ে গেল 19 মাসের তাণ্ডবের মৃত্যু হয়েছে 54,056 জনের। এরই মধ্যে হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের ফেরত আনতে উপত্যকাটিতে হামলা আরো জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় আগ্রাসন থামাতে এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে ক্লাস না করলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্লাসে অনুপস্থিত অথবা প্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে গেলে ভিসা বাতিল করা হবে মর্মে বিজ্ঞপ্তি জারি করে মার্কিন প্রশাসন। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে অস্ত্রধারীদের পৃথক হামলায় 30 জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত শুক্রবার থেকে রোববারের মধ্যে 3 গ্রামে এই হামলা চালানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করছে মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রীয় সফরে ভোর রাতে জাপানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শ্রম শক্তি ও বিনিয়োগ বাড়ানোই প্রধান লক্ষ্য বললেন প্রেস সচিব। ঢাবির শিক্ষার্থীর সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। দীর্ঘ তৎপরতায় সেনাবাহিনীর গোয়েন্দা জালে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। নির্বাচনী রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে বলছে বিএনপি। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান। এবং সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন শিল্প সংশ্লিষ্টরা। ট্যানারি পল্লীর 10,000 কোটি টাকার বিনিয়োগ হুমকিতে পড়ার শঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।